কটা বাজে? 8:30 তো বাজে। উঠবো না নাকি? যাবো না নাকি কাজে? হ্যাঁ, তাকে আমি না খেয়েই চলে যাই তাহলে। ও উঠে গেছে। এত গরম। ও তো একবার দেখি আমি যখন বাথরুম উঠলাম ফস 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 করতেছে। আমি কি হয়েছে দেখি সামনের পা দিয়ে ওঠো 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 ওঠো। ফ্যানটা বন্ধ করলেই তো রান্না করে যাবো না রাজস্থান। ঘর কি কাশ্মীর? ঘরটা তাও এসি চালাইলে শিমলা হয়ে থাকে। ওঠো ওঠো ওঠো। কখন উঠছে? তোমার ঘুম তো হয় নাই মনে হয়। হ্যাঁ, 2-3 বার করে কারেন্ট গেছে। 2-3 বার কারেন্ট গেছে? 2 বার মনে গেছে। আমি একবার টের পাইছি সকালে। হয়তো ভোরবেলার দিকে। তার আগে একবার গেছে। তারপর একবার গেলাম, 3 বার গেছে উঠছে। তার মধ্যে এই যে আমি কেন এই গরমের মধ্যে চুল কাটলাম, এই যে যে এগুলি বাইরে যাবে আমার তো আরো মাথাটা গরম হয়ে যাবে। ওঠো। আর অনেকক্ষণ রাত্রে এসে চলছে, ঘুমিয়ে পড়ছিলাম। তারপর ঠান্ডার চোখে উঠে গেছি। না, জ্বর আসলে তো হবে না, জ্বর না থাকলে হবে না। কাঁথাটা আনো নাই, এই বিছানার চাদরটা পাতন ভাবছি। আর কত আনা যায় একসাথে। তো দেখো বন্ধুরা, এখানটায় আলু ভাজা বসিয়েছি। আর এই যে ওরা মুড়ি ঘন্ট ও যতটুকু নেবে গরম করে দিয়ে দিলাম। আমি এই চালের মুড়ি ঘন্ট খাই না, আমি চিড়ের মুড়ি ঘন্ট খাই। আর এই যে ডাল ডাল করেছি আজকে, ঠিক আছে। ওই শুটকি বাটা নিয়ে যাবে তার জন্য। আর ওই যে শুটকি বাটা, এটা এখনও ওর ইয়েতে মানে কি যেন বলে, এই যে টিফিন বক্সে ভরে দিইনি, কারণ এটার মধ্যে ইলিশ মাছ ছিল। ক্লিয়ার করে মেজে ধুয়ে নিলাম, এখন এটার মধ্যে ঢালবো। আর ডাল গ্লাসের মধ্যে ভরে দিয়েছি, ঠিক আছে। ভাবছিলাম কাঁকরোল ভাজা করব, তো কাঁকরোল কেটে রেখেছি। কাঁকরোল ভাজা হতে সময় লাগবে। হ্যাঁ, কাঁকরোল ভাজা এমনিতেও ওই মাঝখানে দানা খুঁটে খুঁটে ফেলে দেবে, তার থেকে আলু ভাজা ভালো খায়, ঠিক তাই তো? হ্যাঁ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরোবে। আর শেরু বাবা ভাত খাওয়ার ভয়ে খাটের তলায় ছিল, দৌড়ে এবার বেরোলো। কাজে যাবে না? কাজে যেতে দেবে না। ও ইনকাম করে না খাওয়াবে, যাবা না। আসো বাবা, এদিকে আসো আসো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, সমস্ত বাসন টাসন মেজে আসলাম। কড়াইটা তো মনে হয় 3 বার মাজতে হলো। একবার ডাল করলাম, তারপরে মাজলাম। মুড়ি ঘন্ট জাল দিলাম, তারপরে মাজলাম। তারপরে কাঁকরোল ভাজলাম, তেলটা বাটিতে রেখে তারপরে আবার কড়াই মেজে রাখলাম। 3 বার কড়াই মাজলাম। তো কালকে যে নতুন চালটা নিয়ে এসেছি, খেতে কোনো রকম কোনো পরিবর্তন নেই। মানে এতদিন ধরে বাড়ির থেকে যেই চাল নিয়ে এসেছিলাম আমি, সেই চাল আর এই চাল একেবারে এক। মানে স্বাদে গন্ধে সবই এক, মানে বেশ ভালোই পেয়েছি আর কি চালটা। তো যাই হোক, এখন একটুখানি এসে বসলাম। কালকে রাত্রেবেলা বলছিলাম যে, মানে আগের দিনের ব্লগে তোমরা হয়তো মনে আছে তোমাদের, যে বলছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তাই আজকে ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা। গত পরশুদিন খুব গরম ছিল, গতকালকে বিভৎস গরম ছিল, আজকে সেই তুলনায় অনেক ঠান্ডা। চারপাশে জানালা খোলা, ঘর বেশ একেবারে আলো আলোময়। আর শেরু বাবা, আমি খাচ্ছিলাম, আমার পেছনে গুটিসুটি মেরে শুয়েছিল। কে এটা? সোনা পাপা? তুমি কি সোনা পাপা? তুমি সোনা পাপা? ও, অন্য কেউ না তো? হ্যাঁ বাবা, অন্য কেউ না তো? কি
যে বোঝে কে কারে সোনা পাপা বলি, কারে দুষ্টু পাপা বলি, সব বুঝতে পারে। তো এবার দুপুরবেলা শুধু ভাত করা বাকি। বর ইলিশ মাছটা নিল না, বলছে তুমি আমারটা রেখে দিও, আমি রাত্রেবেলা এসে শান্তি করে খাবো। কারণ ওই কাজের মাঝখানে না হুড়াতাড়া করে খেতে হয়, ওর জন্য মাংস টাংস হলে পরে ও নেয় না। ডাল বললো একটুখানি ডাল করে দিও সকালবেলা, ডাল হচ্ছে তোমার আলু ভাজা দিয়ে সকালবেলা খেয়ে গেল। আর নিয়ে গেছে হচ্ছে ডাল, শুটকি বাটা আর মুড়ি ঘন্ট। শুটকি বাটা, ডাল আর লেবু হলে পরে আর কিছু লাগে না। তারপরেও মুড়ি ঘন্টটা দিয়ে দিয়েছি, এসে রাত্রেবেলা ইলিশ মাছটা খাবে, ঠিক আছে। তো আর আমি দুপুরবেলা খাবো, আমার জন্য একটুখানি শুটকি বাটা রেখেছি, ডাল দিয়ে শুটকি বাটা দিয়ে খাবো, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাবো, মুড়ি ঘন্ট আমি খাবো না। আর কালকে কিন্তু রান্নার চাপটা আমার ভালোই পড়বে, আজকে যেহেতু রান্নাবান্না করছি না তার জন্য। আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, যেমন আমার নাইট ড্রেসটা ভিজিয়েছি, সকালবেলা বরকে বলেছি ভিজিয়ে দিতে। তারপরে বোরোলিন মোছার রুমালটা, আর হচ্ছে আমার মাথার টাওয়াল, এই কটা জিনিস কেচে মেলে দিলাম। বরকে বলেছিলাম ভিজিয়ে রাখতে, সকাল সকাল কেচে না দিলে শুকাবে না। আর আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি, ওঠার দরকারও নেই, সত্যি দুদিন ভীষণ গরম দিয়েছে, আজকে একটুখানি ঠান্ডা দিক। তো চলো আবার পরে আসছি। একটু শর্ট ভিডিও বানানোর জন্য এই বাবা কি বিভৎস, এরম হয় মানুষে দেখতে, এরম গালগুলি এরকম হয়। তো যাই হোক, একটু শর্ট ভিডিও বানানোর জন্য এই কালকে যে ড্রেসটা পরে গেছিলাম আর কি পার্লারে, সেই ড্রেসটাই পরে নিলাম। আর এই যে সামনের এই যে লক্স, এই যে লক্স এই তোমাদের দেখালাম এই মাত্র। কালকে আর গরমের চোটে আর বের করে দেখায়নি, মানুষে এসে মানুষের চুল কাটার পর পার্লারে থেকেই দেখায়। আর আমি গরমের ঠেলায় বেঁধে রাখছিলাম ওপরে, আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো যাই হোক, শর্ট ভিডিও বানাচ্ছি এটার মধ্যে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। হট করে নজরটা গেল টাইমের দিকে, 12টা 11 বাজে, আর এদিকে আমার ব্লগ ভিডিও ছাড়া হয়নি। রাত্রেবেলা কিন্তু ঘুমিয়েছি, তারপরেও চোখ দুটো জ্বলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে রেডি করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যে ড্রেসটা পরে শর্ট ভিডিও করছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে আবার নাইটি পরে নিয়ে তারপরে কিন্তু ঘর মুছতে এসেছি। আর ঘর মোছার আগে যা যা করণীয় সেগুলোও কিন্তু করে নিয়েছি। তার প্রমাণ দেখো, বিছানার চাদরটা একদম পুরো টান টান হয়ে রয়েছে। বিছানার চাদর ঝাড় দিয়ে নিয়ে, বিছানাটা ঝাড় দিয়ে নিয়ে আর কি, তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছছি। শুধু এই ঘরটাই হয়তো মোছাটা শেয়ার করেছি, আর হয়তো রান্নাঘরের জায়গাটা মোছা শেয়ার করেছি। ওই ব্যালকনি মুছে নিয়ে এসেছি, তারপরে হচ্ছে তোমার সামনের টুকু ব্যালকনিটা ডেলি মুছি, আর সপ্তাহে একদিন পুরো ব্যালকনি মুছি। কারণ সামনে দিয়ে সাইডে দিয়ে অনেকটা ব্যালকনি, অনেক লম্বা ব্যালকনি, ঠিক আছে, প্রত্যেক দিন মোছা সম্ভব না। তো সেই কারণে সপ্তাহে একদিন পুরো ব্যালকনি মুছি, আর প্রত্যেক দিন সামনের ব্যালকনিটা যেই জায়গা দিয়ে হাঁটা পড়ে শেরু বাবা যায় ঠায়, তো সেই জায়গাটা প্রত্যেক দিন মুছি। সত্যি বলছি, ওই জায়গায় কিন্তু খালি পায়েও হাঁটলে পরেও পায়ের নিচে কিচ্ছু বাঁধবে না, মানে ঘরের মতনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ব্যালকনিটাও। একবার ব্যালকনিটা আমি ধুচ্ছিলাম, তো এবার নিচে জল পড়ছিল, এবার দেখতে এসেছিলো বাড়ির মালিক আর কি, ফ্ল্যাটের মালিক দেখতে এসেছিলো যে আমি কি করছি। এসে যখন দেখলো না যে আমি ব্যালকনিটা নোংরা হয়েছিল ধুচ্ছিলাম, খুব খুশি হয়েছে দেখে, যে কমসে কম আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। কারণ আমি যখন এসেছিলাম আমাকে বলেছিল যে যারা আগে ভাড়াটিয়া ছিল তারা কিন্তু একটুও যত্ন আত্তি করতো না, ঠিক আছে। তো সেটা আমি শুনেছিলাম। আর আমার বাবার যেহেতু পরিচিত, আমার বাবা বলেছিল পয় পরিষ্কার দিক থেকে আমার মেয়েকে কিছু বলতে হবে না, ও নিজের বাড়ির মতন করেই রাখবে, কারণ ও নোংরার মধ্যে থাকতে পারে না, ঠিক আছে। তা বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমাকে ভরসা করি, মানে আমার বাবার কথা বলছে। তো সেই সময় এসে যখন দেখলো যে আমি ব্যালকনিটা পরিষ্কার করছি, তখন মানে মনে মনে খুশি হয়েছে। আর একটা মানুষ খুশি হলে পরে তার এক্সপ্রেশন দেখলে তো বোঝা যায় যে না, সে খুশি হয়েছে। তো চলো ঘরটা মুছে নিলাম। আর ভাড়া বাড়ি থাকি আর নিজের বাড়ি থাকছি তো আমি, তাই না, আমরাই থাকছি। তো সেই কারণের জন্য পরিষ্কার রাখার দায়িত্বটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত। আমার কিন্তু অপরিষ্কার যে ভালো লাগে না সেটা তোমরা সবাই ভালো মতন জানো। প্রথম দিন এসে যখন এই রান্নাঘরটা গুছিয়ে ফেলেছিলাম, তখনই মনে হচ্ছে যেন হ্যাঁ এই তো আমি সংসার পেতে ফেলেছি। হ্যাঁ, পরে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে, একটু না কতখানি, সেটা তো সত্যি বলছি আমি নিজেই বুঝতে পারি। তো দেখো, এই গামলাটার থেকে বাসনগুলো খালি করবো, বেশি কিছু ছিল না, একটা বাটি ছিল আর এই আমার থালাটা ছিল। আর এই যে গামলাটা উপরে তুলে নিচ্ছি, আর এইগুলো সব সরিয়ে নিই, প্রত্যেক দিনই সরাই। এই জায়গাটা মোছা দেখানো হয় না তোমাদের, ম্যাক্সিমাম হচ্ছে দুটো ঘর দেখাই, এইটুকুই। এই রান্নাঘরও কিন্তু ডেলি মুছে নিই।
আর যেহেতু এই মপটা দিয়ে কোনো বাইরের কিছু মোছা হয় না, মানে পুরো পরিষ্কারভাবেই সব কিছু রাখি, তার জন্য এটা দিয়ে কিন্তু রান্নাঘরের মেঝেটা মুছে নিই, নতুবা যেহেতু এটা ওপেন কিচেন তার জন্য মুছে নিই। আর আমাদের বাড়িতে যে কিচেন আছে সেটা তো ওটা সেপারেট কিচেন, তার জন্য নিচটা মোছার জন্য কিন্তু আলাদা থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়িতে ঘর মোছার জন্য আমাদের লোক রয়েছে, তো সেই কারণের জন্যই ন্যাকড়া আলাদা আলাদা রাখি। আর এখানে যেহেতু সবটাই নিজের হাতে সামলাই, পরিষ্কার করে রাখি, নিজের মতন করে রাখি, তার জন্য কিন্তু ওই মপ দিয়েই রান্নাঘরের ওইটুকু জায়গাটা মুছে নিই, আলাদা আর ন্যাকড়া ভরাইনি। হ্যাঁ, এমনি এঁঠোকাটা মোছার জন্য কিন্তু আলাদা ন্যাকড়া রুমাল রয়েছে, ঠিক আছে? সেটা এই যে দেখতে পাচ্ছ, এই যে বাসন রাখার ঝুড়ি নিচের দিকটায় গেরুয়া কালারের রুমালটা, ওটা দিয়েই কিন্তু আমি এঁঠোকাটা মুছে ভালো করে ধুয়ে আবার ওখানটাই টাঙিয়ে রাখি যাতে করে শুকিয়ে যায়। তো এইটুকুই তোমাদের সাথে ঘর মোছা শেয়ার করেছি, তারপরে কিন্তু আর শেয়ার করিনি। আর ভিডিওটা এরপরে এন্ড করতে আসছি, দাঁড়াও। বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে আসলাম। গতকালকে বেশি কাজ একটা ছিল না, ঠিক আছে, আর শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি করছিল, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন ভিডিওটা এন্ড করতে এসে দেখলাম যে কমেন্ট সেকশনটা একটু চেক করি, কারণ গতকালকে কমেন্ট সেকশনটা সেইভাবে চেক করতে পারিনি। হয়তো রিয়াক্ট করি না বা রিপ্লাই দিই না, বাট কমেন্ট কিন্তু সব দেখি, ঠিক আছে? তো যাই হোক, এখন সেই কমেন্টগুলোর একটুখানি রিপ্লাই দিই, কারণ বেশ মজাদার নেগেটিভ হেট কমেন্ট এসছে, সেগুলোর রিপ্লাই দেবো। সাথে যারা ভালো কমেন্ট করেছে তাদেরকে তো অ্যাপ্রিসিয়েট করবই। স্বপ্না চক্রবর্তী, দারুণ ভিডিও, আর তোমার রান্না কোনো কথা হবে না, থ্যাংক ইউ। আর কাকিমার রান্নাগুলো অসাধারণ, ভীষণ ভালো হয়। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না যেমন ভালো, আমার মায়ের হাতের রান্নাও ভালো। ভালো থেকো আর সুস্থ থেকো বনু, অনেক ভালোবাসা দি ভাই। দেবী বক্সি আমার অল টাইম সাপোর্টার, তোমার রান্নাগুলো দারুণ লোভনীয় হয়েছে। তেলাপিয়া মাছ আমরাও খুব ভালো খাই, আমি তো ভীষণ ভালো খাই, আর বকাও খাই তোমাদের কাছ থেকে। ভালোবাসার খাওয়া খাইয়ে দিয়েছেন, ভিডিওটা ভালো লাগলো, ভালো থেকো, থ্যাংক ইউ। ঋতু রাজদান, তোমার তো এসি আছে, চুলটা মাঝে মাঝে ওপেন রেখে ক্যামেরার সামনে আসবে, ভালো লাগবে গো। আসলে কি বলো তো দিভাই, সারাটা জীবন এইভাবে আমি গুটিয়েই বসেছি, কারণ আমার সত্যি বলছি আমার চুল নিয়ে ভীষণ কনফিডেন্সের অভাব ছিল। প্রথম দিকে ছিল না, ছোটবেলায় তো গায়েই করতাম না, ও থাক চুল কম তাতে কি, এটা আবার কোনো ব্যাপার নাকি। কিন্তু পরে আস্তে আস্তে যত বড় হই তত বুঝতে পারি যে চুলটা অনেক বড় একটা ফ্যাক্টর মেয়েদের লাইফে। ছেলেদের লাইফে অতটা এফেক্ট করে না, কিন্তু মেয়েদের লাইফে চুল, তারপরে বক্ষযুগল খুব বড় একটা ম্যাটার করে। তারপরে তার সাথে মানে মেয়েদের প্রত্যেকটা জিনিসই ম্যাটার করে, কোনো দিক একটা কম থাকলে পরেই সেটা হচ্ছে। আর কথা আছে না, সোনার আংটি বাঁকা হলেও খাঁটি, বা সোনার আংটি বাঁকা হলেও সই, আর সেই সোনার আংটি হচ্ছে ছেলেরা। আর মেয়েরা কোনো ধাতুর সঙ্গেই তুমি তুলনা করতে পারবে না, ঠিক আছে? মেয়েদের সহ্য করার সময় হতে হবে লোহার মতন শক্ত, আবার অভিযোজন অর্থাৎ সব জায়গায় মানিয়ে নেওয়ার জন্য হতে হবে জলের মতো, যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করতে হবে। মানে সমস্ত কিছু, যেমন কিনা ইজ্জত, সম্মান, তারপরে সহনশীলতা, সব কিছুর ইকুয়ালস টু মহিলা। তাই মহিলাদের সব কিছু থাকতে হবে, তাদের রং থাকতে হবে, তাদের রূপ থাকতে হবে, তাদের গুণ থাকতে হবে, তারা পড়াশোনা শিক্ষিত হতে হবে, তারা ঘরোয়া হতে হবে, তাদের শিক্ষা সংস্কৃতি, মানে যত ভালো রকমের আছে গুণাবলী সব কিছু মেয়েদের থাকতে হবে। একটা মিসিং থাকলে পরেই ব্যাস। তো প্রথম দিকে সেটা কেয়ার করতাম না, যে দূর চুলই তো কম তাতে কি আছে, ঠিক আছে অসুবিধা নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম যে মেয়েদের মাথায় চুল না থাকলে বিশাল বড় একটা মানে কি বলবো, বিশাল বড় একটা ফ্যাক্টর। তো তারপর থেকে একটুখানি কনফিডেন্সটা লো হতে শুরু করে। তারপরে যখন পাত্রপক্ষ দেখতে আসতো, চুলের দিকটা কমই খেয়াল করতো, আর আমি কোনো রকম কিন্তু তখন ওই উইক ঘেনা দানা কিছুই ব্যবহার করতাম না, ঠিক আছে? একদম নর্মালি বসতাম, ইভেন সীতা করে বসতাম। আমার সীতা মানে বুঝতে পারছো, পুরো মাথার ক্রাউন এরিয়া দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও আমি সেটাকে ভ্যালুই দিইনি। আমার কথা হচ্ছে তখন আমি কিন্তু বুঝি যে চুলের কি দাম, মর্ম। খারাপও লাগতো, মানুষের মাথায় দেখতাম খারাপও লাগতো, কিন্তু কোনো সময় সেটাকে যে আমার কমজোরি
আমি আমল দিইনি, আমার কমজোরি হিসেবে আমল দিইনি। আমি ভেবেছি কি আমার চুলটা মাথায় কম থাকতে পারে, বাদ বাকি তো সব, আমি দেহে তো সুস্থ, আমি কানা খোড়া ল্যাংড়া লুলা কোনো কিছুই তো না, আমি তো সম্পূর্ণ দৈহিক দিক থেকে সুস্থ। তো নিশ্চয়ই কেউ না কেউ আসবে যে কিনা আমার এই কমজোরিটাকে আনদেখা করবে। তো সেরকম এসছিল। তবে হ্যাঁ, যেদিন পাকা কথা হয়, মানে সবাই মিলে দেখতে যায় শ্বশুরবাড়ির তরফ থেকে, সেই সময় আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার চুল কি কোনো কারণে পড়ে গেছে। আমি কিন্তু কোনো রকম মিথ্যে কথা বলিনি। আমি কিন্তু বলেছিলাম না, আমার কোনো রোগবশত এটা না, বা চুল পড়ে যাচ্ছে এরকম কোনো কারণ না, আমার জন্মগতই কিন্তু চুলটা কম মাথায়। আমি কিন্তু কোনো রকম কোনো মিথ্যাচারিতা দিয়ে আমি বিয়ের সম্পর্কে আবদ্ধ হইনি। তো সেটাই আর কি বলতে যাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, চুল এই এসি, সেই কারণে ওই যে একবার বিয়ের আগে চুল পার্লারে গেছিলাম, আমাকে বলেছিল, মানে বলেছি তো তোমাদের, সাইলেন্টলি অপমান করেছিল। তারপর থেকে ওই চুল নিয়ে নকশা করা আমার দ্বারা হয়নি, আমি পারিনি করতে, কারণ আমি জানি আমাকে ভালো লাগবে না, আমার চুল, মাথায় চুল অল্প, তার জন্য কিন্তু আমি নিজেকে সবসময় গুটিয়ে রেখেছি। আর যখন আমি পয়সা ইনকাম করতে শিখেছি তখন আমি হেয়ার এক্সটেনশন কিনেছি, ঠিক আছে, হেয়ার এক্সটেনশন কিনেছি। আর সেটা যে সবসময় আমি ক্যারি করি সেটাও কিন্তু না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তো এই হচ্ছে বিষয়, কিছু নিজের মনের কষ্টের কথা বললাম, বা কিছু সোশ্যাল সাইটের কথা বললাম, যে সামাজিক দৃষ্টিভঙ্গির কথা কিন্তু বললাম, ঠিক আছে। তোমার শ্বশুরের জামার সিট দিয়ে কি পর্দাগুলো বানিয়েছো নাকি? দেখতে জামার সিটের মতো মনে হচ্ছে। এগুলো কোন জায়গা থেকে জামার সিটের কাপড় মনে হচ্ছে? যাই হোক, নেক্সট, খুব ভালো লাগলো ভিডিওটা। তোমাদেরকে সারা জীবন এইভাবে দেখতে চাই, আমরাও নিজেদেরকে সারা জীবন এইভাবেই দেখতে চাই। শ্যামা চক্রবর্তী, শুভদ্বীপ প্রহর, এখনো শুভদ্বীপ প্রহরই আমি জানিয়ে দিলাম। দিভাই তুমি সব সময় ভালো থেকো। থ্যাংক ইউ। মান্তুপাল, তুমি সবসময় খুশি থেকো। থ্যাংক ইউ। মুন্সি পারভিন, চৈতালি নিয়োগী, সুতপা, তুমি কিন্তু সবসময় মনে রাখবে তোমার শেরু বাবাও কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখে ভীষণ খুশি হয়। একদম দিদিভাই, আমি জানি, আমি মানি, এবং তার জন্যই কিন্তু আমি নিজের হাতে করে শেরুকে নিয়ে গেছিলাম। সাথী গুপ্তা, একদম ঠিক কথা বলেছো দিভাই, আমার ক্ষেত্রেও এমন হয়ে স্ট্রং হওয়ার কারণে সবাই মনে করে আমার কষ্ট হয় না। একদমই তাই, একদমই তাই। ওরে বাবা গো, মা গো, উলাফুলা চিৎকার দিয়ে সমস্ত কিছু দেখাতে পাচ্ছি না, তার জন্য সবাই ভাবছে ও এই তো ঝগড়া হচ্ছে, এই তো মিল হয়ে যাচ্ছে, তাহলে এগুলো কেন দেখাচ্ছ? আরে ভাই, ডেলি ব্লগ, আমার মন কেমন যাচ্ছে সারাদিন, আমি কেমন ফিল করছি সেটা আমি তোমাদেরকে জানাবো না? যার দেখার ইচ্ছা হয় দেখো, যার দেখার ইচ্ছা না হয় দেখো না, তাই না? তা আমার সারাদিন কেমন যাচ্ছে আমি তোমাদেরকে বলবো না? আমি আমার ভিউয়ার্সদেরকে বলেছি, তোমাদের যদি কারোর মনে হয় যে না ন্যাকামো করছে, তাহলে দেখো না, পরিষ্কার কথা, তোমরা তোমাদের মনকে কষ্ট দিও না। আমি জোর করি না, আর জোর করে দেখানোও যায় না, কাউকে জোর করে কিছুই হয় না। ফেমাস ডায়ালগ। আলপনা নাগ, খুব ভালো লাগলো ব্লগটা, ভালো থেকো তোমরা, ঝগড়া করবে না কিন্তু ওটা তো জীবনের অঙ্গ। গীতা আন্টির কথা কেন লিখেছে আমি বুঝতে পারলাম না। নিশা কাকলি সেন, এরপর যখন চিল খেয়ে যাবে তখন বলে এমন ভাবে কাটতে যায়, ও চুল কাটতে যাবে, আচ্ছা চুল অনেক এমন মনে হয় দেখবে। আচ্ছা, ওরকম কি সম্ভব? মাথায় চুল না থাকলে এমন কাট দেবে তাতে করে অনেক বেশি চুল মনে হয়, সেটা কি সম্ভব? এগুলোই তো ভালোবাসা, সুতপা তুমি এরকম করো না। রিয়েল মৌ, তোমাদের খেতে খেতে ঝগড়া দেখে খুব হেসেছি। থ্যাংক ইউ। লেয়ার্স না কেটে স্টেপস কাটলে, ওরে বাবা, স্টেপ কাটার জন্য হেয়ার ভলিউম বাড়বে? স্টেপ কাটার জন্য তো অনেক বেশি চুলের দরকার হয় গো, আমি তো তাই জানি, আমার কোনো অভিজ্ঞতা নেই। লিপিকা বিশ্বাস, সো সুইট লেডি, থ্যাংক ইউ। মলি চন্দ্রা, জয় গোপাল জয়। মৌসুমী মুখার্জি, ভালো থেকো, থ্যাংক ইউ। তনুশ্রী দাস, তুমি তো বাড়িতে অনেক চাল কিনেছিলে, সেখান থেকে আনলে না কেন? ওই চালে তো পোকা ধরে যাবে। সেখান থেকে চাল নিয়ে এসছি তো, 20 কেজির মতন চাল নিয়ে এসছি। এবার বারবার এত চাল আনা যায় বলো ট্রেনে করে? নাইটিগুলো খুব সুন্দর। সন্দীপ মণ্ডল, থ্যাংক ইউ। রিঙ্কু দেব, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দি ভাই। সোনালী দাশগুপ্তা, অনেক কম তেল দিয়েছিস, আরও একটু তেল দিতে পারতিস। তুমি যেদিন আসবে খেতে সেদিন আরো একটু বেশি তেল দেবো, ঠিক আছে? উপাসনা গোস্বামী, দি ভাই, খুব বেশি বৃষ্টি হবে তাই
আগে গরম পড়ছে মনে হয়। আমাদের ডানলপে ভোরবেলায় অল্প বৃষ্টি হয়েছে, এখন রোদে গরম লাগছে। আমারও বরের সাথে ঝগড়া হলে কথা বন্ধ থাকতো, আমি চিরকুটে কি বাজার করতে হবে লিখে দিতাম। হাউ সুইট। কদিন পর আবার সব কিছু ঠিক হয়ে যেত, এখন খুব মিস করি সব কিছু। এর নামই সংসার। মান অভিমান না থাকলে সম্পর্কতে একঘেয়েমি এসে যায়। থ্যাংক ইউ বোঝার জন্য দিদিভাই। ডোনা রয় লিখেছে, যতই দাও গণধোলাই খাওয়াবো মোগলাই। বাহ, খুব সুন্দর কবিতা লেখো তুমি। হ্যাঁ, কবিতা লেখো, যতই নক্কারজনক কবিতা এটা, তবুও লেখো, চেষ্টা করো। ভুল করতে করতেই জনপ্রিয়তা পেয়ে যাবে এক সময়। ঠিক আছে ডোনা রয়, অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। রিমি না কি নির্মলা দেউরি দিভাই লিখেছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ। রীতাদি লিখেছে, তোমার কি ভালো, একদিকে শাশুড়ি মা অন্যদিকে মা, সবার হাতে রান্না খেতে পারো। একদম। ম্যাজিক্যাল প্রিন্স থার্ড লিখেছে, ভালোবাসা, তুমি চুলটাকে মাঝে মাঝে ফরে চেঞ্জ, সাইড পার্টিং করতে পারো, লুকসটাও একটু চেঞ্জ হবে। হ্যাঁ ঠিক বলেছো বিদিশাদি ভাই। গোপালকে এরকম জামা ছাড়া রাখতে নেই, পাতলা সুতির কাপড়ই পরাই। ঠিক আছে, কিন্তু এত গরম ছিল না, আমার মনে হচ্ছিল কি একটুখানি নাঙ্গু পাঙ্গু রাখি, তাহলে পরে একটু স্বস্তি হবে। এটা আমার ওই যে বলে না ধ্যান ধারণা। আচ্ছা, তোমার তো এসি আছে, এত কিসের গরম? এবার এসি খুলে নিয়ে রান্নাঘরে তো নিতে পারবো না, এসি খুলে নিয়ে ঠাকুর ঘরে তো আর নিতে পারবো না, বুঝতে পেরেছো? এসিটা তখনই ভোগ করতে পারবো যখন আমি এখানে এসে কিছু সময়ের জন্য বসবো, বুঝতে পেরেছো? যাদের বাড়িতে এসি থাকে তাদের গরম লাগে না বাবা। লিলি বুলবুল, সুতপা তুমি অনেক তেল খাও, তেল বেশি খাওয়ার জন্য তোমার এত শরীর খারাপ থাকে। কোথায়, আমার তো শরীর খারাপ থাকে না গো বেশি, আর সবসময় বেশি তেল হয় না, তেল দিই না তো আমি। যখন মাংস রান্না করেছি একটুখানি তেল তো হবেই, বলো। পূর্ণিমা ধর, তুমি একসময় বলেছিলে শাশুড়ি এত রিচ রান্না করে বলে খেতে পারো না, তাই তুমি আলাদা হয়েছো, কিন্তু এখন তো শাশুড়ির পাঠানো হবে খাবার দেখে তোমার খুব ভালো লাগে, ও দিব্যি খাও এবং হজম করতে পারো। পূর্ণিমা ধর, আমি তোমাকে এই উত্তরটা দিই। আমি তখন আলাদা হয়েছি যখন আমার লিভারে হজম ডাইজেশনে খুব প্রবলেম হতো। এটা কিন্তু গোটা ওয়াইটি জানে, তুমি হয়তো নতুন দেখছো, বা না তোমার নতুন দেখার কথা না, এই কথাগুলো অনেক পুরনো, তাহলে তো তোমার আমার সম্পর্কে জানা উচিত যে আমার কিন্তু তখন হজমে খুব গন্ডগোল হতো, কিচ্ছু খেতে পারতাম না, আমি কিচ্ছু খেতে পারতাম না। ঠিক আছে, তারপরে যখন আমি দিল্লিতে গিয়ে ট্রিটমেন্টটা করাই, তারপরে গিয়ে কিন্তু আমার হজম ক্ষমতাটা সেটা একটুখানি বেড়েছে। ঠিক আছে, এবার এখন আমি সব কিছু খেতে পারি। মাঝে যখন আমার শরীর খারাপ ছিল তখন আমি খেতে পারতাম না রিচ খাওয়ার, আবার যখন শ্বশুর শাশুড়ি মাকে ডাক্তারবাবু রেস্ট্রিকশন জারি করে দিল যে সেদ্ধ করে দরকার হলে খাবে, কিন্তু তেল মশলা দিয়ে খেতে পারবে না, তখনও আলাদা। ঠিক আছে, তারপরে তো রান্নার লোক আসলো, তারপরে এখন যেহেতু হজম করতে পারি তাই এখন রান্না দিলে পরে, খাবার পাঠালে পরে আমি খেতে পারি। বোঝাতে পারলাম? আচ্ছা, এসজি ব্লগস, তোমার সব পরিপূর্ণ, এখন একটা বেবি আসুক। থ্যাংক ইউ। মৌমিতা চ্যাটার্জি, তুমিও তো পাঠাতে পারো রান্না করে, সেই বেলায় নেই। না গো, সেই বেলায় নেই, এটা একদম ঠিক বলেছো। আমি হেভি কিপটা, আমি দিতেই চাই না, একদম ঠিক বলেছো। তোমরা ঝগড়া করে সুখে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। কন্ট্রোভার্সি ভিডিও করার সময় হেয়ার ওপেন রাখবে, খুব দেখতে ইচ্ছে করছে, তাই ঋতু রাজদার লিখেছে। আচ্ছা, চেষ্টা করবো। চৈতালি নিয়োগী, এই তো এইরকম মজা করে জীবনটা কাটাও, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো থাকবেই, সবকিছু ক্যামেরার সামনে আনবে না, এতে অন্যরা সুযোগ নেয়। যখন ঝগড়া হয়, চৈতালি নিয়োগী দিদিভাই তোমাকে বলছি, যখন ঝগড়া হয় তখন কখনোই ক্যামেরা ওপেন করি না গো, কখনোই ক্যামেরা ওপেন করি না। হ্যাঁ, ঝগড়ার প্রভাবে আমার মধ্যে কি হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরি, যে এই আজকে ঝগড়া হয়েছে, আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, আজকে না খেয়ে চলে গেছে, অশান্তি হয়েছে, এইটা বলি। ঝগড়ার সময় কখনো ক্যামেরা ওপেন করি না, নিতে পারবে না, আর আমিও দেখাতে পারবো না, বুঝতে পেরেছো? কিন্তু সেইটুকু তো তোমাদের সাথে শেয়ার করবে যে আমার দিনটা কিরকম যাচ্ছে। একটা মৌসুমী চ্যাটার্জি, একটা নষ্ট চরিত্রের মেয়ে ছেলে। সেম টু ইউ,
ডোন্ট মাইন্ড। হ্যাঁ, জয়াধর, গ্রাউন্ড ফ্লোর অনেক ঠান্ডা হয়, তুই তাই এত বাচ্চার গরম টের পাসনি। ও আচ্ছা, এত বছর হবে এটা, আর বাবারে, এত বছর গরম টের পাসনি। টিনাকে কিভাবে গরম নিয়ে, গরম বানান লিখেছে রে, টন্ট করতিস, তোকে ভগবান ক্ষমা করবে, ক্ষমা করবে, মানে নাটা লিখতে পারিনি। আচ্ছা, জয়ধর টিনার সাপোর্টার। আচ্ছা, গরম নিয়ে টন্ট করতাম। আচ্ছা, ঠিক আছে, তার পরিবর্তে বলেছো, ঠিক আছে, কিন্তু বানানগুলো একটু ঠিক করে পড়ো। এই যে মাঝে মধ্যে আমি কমেন্ট করি তোমাদের। তুমি যে রাজ রয়, তুমি যে বললে তোমার মন খারাপ থাকলে কিছু করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, থাকলেও যখন বরের সাথে ঝামেলা করে এসেছিলে তখন এত ভালো ভালো খাবার রান্না করে খেলে কি করে তুমি? তাহলে বহু পুরনো কমেন্ট, মানে বহু পুরনো টপিক, কমেন্টটা করেছে কিন্তু বহু পুরনো টপিক। আমি মিথ্যে কথা বলেছি, আমার মন খারাপ, আমি মিথ্যে কথা বলেছি, ঠিক আছে। আচ্ছা, টিএসটি ব্লগ লিখেছে দে। আচ্ছা, আমি আমার বরকে বলেছি দে, তো সেটাই আর কি দে বলে হেসেছে। আচ্ছা, ঠিক আছে। तेल थोड़ा कम हो गया है और थोड़ा सा तेल डालिए चिकन में। अगली बार डालूंगी आदित्य कुमार, अगली बार जरूर डालूंगी आपको दिखाने के लिए। এত তেল ঝাল খাও কেন? তোমার না পেট খারাপ? মল্লিকা ঘোষ, আমার পেট খারাপ আগে ছিল, এখন হয় না, তবে হ্যাঁ, বেশি তেল খাওয়া কারোর পক্ষেই ভালো না। তেল চিকেন আচ্ছা, ঠিক আছে। আরতি চৌধুরী, এই মুখ নিয়ে যদি এই রকম ভাও দেখাস, আর তোর ভাতারটাও কম নয়, দুটোই সমান, শুধু ছিনালি করিস। কি ভাষা! ইস, ছি। তুমি যদি ভদ্র হতে তাহলে এই টাইপের কথা লিখতে পারতে না। আমরা না হয় খারাপ, তুমি যদি ভদ্র ঘরের ভদ্র শিক্ষা পেতে, ভালো শিক্ষা পেতে, ভদ্র ঘরের থেকে বিলং করতে, তাহলে এই ধরনের নোংরা কথা লিখতে পারতে না। শিউলি রয়, এত গিলছে সারাদিন, তাও বলে কিনা খেতে পারি না, ইচ্ছে করে না। মিথ্যার রানী তুমি, ছি। কখন বলেছি খেতে পারি না, ইচ্ছা করে না? আমি বলেছি খাওয়ার পরে মনে হয় কেন খেলাম। মুখ চলতেই থাকে আমার। আমি কখনো খাওয়ার নিয়ে, শরীর নিয়ে মিথ্যে কথা বলি না, যে শরীর খারাপ, উহুরে আহারে খেতে পাচ্ছি না, আমি কখনো বলি না। তাহলে তুমি দেখাতামই না তোমাদের, সত্যি। মৌমিতা চক্র, নেকুম্যান্ডির মতো। আচ্ছা, ঠিক আছে, চলো, ইগনোর করলাম কমেন্টটা। ঋতুপর্ণা বাসু, তোমরা এখনো কেন আগেকার মতো বাঙাল ভাষায় কথা বলো? কেন কথা বলবো না? ভাষা কেন চেঞ্জ হবে? বাঙাল ভাষা কত সুন্দর, মিষ্টি ভাষা। ইস, আবার এঁঠো হাতে জল নিয়েছে, ছি। আমি জল এঁঠো হাতে নিজের জন্য নিয়েছি, তাতে ছি করার কি আছে? ও হো বাবা, কত যে ছি জমা আছে রে। উমাশঙ্কর, দাদা ভেরি গুড, দিদি ভেরি ভেরি ব্যাড। আচ্ছা দিদি, তুমি দাদাকে কিছু বলো না, দাদা ভালো। ওকে উমাশঙ্কর। 37 ইয়ার্সের নেকু বোতলেশ্বরী, একদিন একটা বোতল দেখা গেছে, তাতে করে বোতলেশ্বরী কে নাম দিয়েছে? যাই হোক, এখানটায় আমি সেই নামগুলো নেব না। 37 বছর এখনো হয়নি, জানুয়ারি মাস আসুক, আমি বয়স নিয়ে লুকোচুরি করি না। আই হেট ওই সমস্ত, বুঝতে পেরেছো? আমি এই সমস্ত ভীষণভাবে ঘৃণা করি, এই বয়স নিয়ে লুকোচুরি খেলা। আমার বাবা মা সেই শিক্ষা দেয়নি, বুঝতে পেরেছো? আমার 36 বছর বয়স। একটা বছরে তোমরা যদি আমার বয়স 3-4 বছর করে বাড়িয়ে দাও, তাহলে সেটা তো তোমাদের প্রবলেম, আমার প্রবলেম না। আমার গত বছর জানুয়ারি মাসে 36 বছর পড়েছে, এই বছর সামনের বছর জানুয়ারি মাস আসলে পরে 37 বছরে পা দেবো। এর মধ্যে তোমরা যদি আমার বয়স বাড়াতে থাকো, এটা তোমাদের প্রবলেম, এটা তোমাদের মেন্টালি সমস্যা, বুঝতে পেরেছো? সংহিতা গুহ ঠাকুর, হ্যাঁ ঠিক বলেছি। তোমার মনে হয় একটু মাথার দোষ আছে কি? বয়সের তুলনায় বায়াসের বয়স
হয় বাংলা হরফে লেখো, বাংলা কথা বাংলা হরফে লেখো, আর নাই পুরো ইংরেজিতেই লেখো। ইংরেজি হরফে বাংলাটাকে লিখতে গিয়ে একেবারে, যাই হোক, বয়সের তুলনায় ম্যাচিউরিটি কম আর আবেগপ্রবণ, তবে মনে হয় মানুষ খারাপ না। থ্যাংক ইউ। এই যে বুঝতে পেরেছো যে মানুষটা খারাপ না, ম্যাচিউরিটি যে আসেনি, এটা আমি 100% স্বীকার করি, বাট মানুষ যে খারাপ না সেটা বলার জন্য মন থেকে ধন্যবাদ। চুল কেটে ভালো লাগছে, মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ। দোলা দাস লাভ দিয়েছে। রিঙ্কু মণ্ডল, তুমি বেইজ্জত করো আর বলো ভালোবাসি, নাটক মারতে এসছে ভিউ কামানোর জন্য, ছোট লোক হয়ে গেছে, তোমাকে খুব ভালো ভাবতাম। যারা ভালো ভাবতো তারা আজও ভালো ভাবে, কারণ খারাপ ভাবার মতন কোনো কাজ এখনো পর্যন্ত আমি করিনি। তাই ওই ভালো ভাবতাম এটা বলা বন্ধ করো, কোনোদিনই ভালো ভাবোনি। যারা ভালো ভাবতো তারা আজও আমাকে ভালো ভাবে। নোংরামো এখনো পর্যন্ত দেখাইনি, আর দেখার ইচ্ছাও নেই, দেখানোর ইচ্ছাও নেই। বুঝতে পেরেছো? তাই ভালো ভাবতাম, ভালোবাসতাম, এই রাট্টা মারাটা বন্ধ করো। নেগেটিভ কমেন্ট করতে হয় করে চলে যাও। ওই ভালো ভাবতাম, ভালোবাসতাম, ভালো খারাপ ভাবার মতন এখনো কিছু করিনি। বোঝাতে পারলাম? মিতা সাহা, এই যে এরা এসে এদের কত বিষ উগলায় দেখো, তুই তুই করে কমেন্ট করে যায়। তো এরা কি ভালো পারিবারিক শিক্ষা থেকে বিলং করে? বল, বিয়ের এতগুলো বছর কাকে সময় দিতিস? তোকে। বিয়ের মাত্র 1.5 বছরের মাথায় শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে থাকতে না পেরে ভেড়াকে নিয়ে নিচে নেমে এসেছিস। বলো, এই কথা কখনো ভদ্র পরিবারের ভদ্র মানুষের মুখ থেকে বেরোবেই না। নেগেটিভ কমেন্ট কেন করবে না? পছন্দ যদি না হয় নেগেটিভ কমেন্ট করে যাবে, কিন্তু এইরকম নোংরাভাবে কমেন্ট করতে পারবে না। সুতরাং এটা পড়ে আমি আমার ভিডিওটাকে নষ্ট করতে চাই না, ঠিক আছে? অনু সাহা, ওনাকে এইভাবে খালি গায়ে দেখিয়ে তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ। দেখো অনু সাহা, সবসময় গরম তো সবসময় খালি গায়ে থাকছে, আমি কিন্তু ঝট করে জাস্ট এইটুকু দেখাই। এবার ক্যামেরা তো সবসময় ওইভাবে ধরা যায় না, তার জন্য জাস্ট দেখানোর জন্য আমি কিন্তু ইন্টেনশনালি কখনো ওইভাবে দেখিয়ে রাখবো কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য, ওরকমটা আমি কখনো করি না, ঠিক আছে? আর আমার বডি ইতস্তত বোধ করে খালি গায়ে ক্যামেরার সামনে আসতে। সুতরাং এই কমেন্টটা যে তুমি পরবর্তীতে যে আমি পড়বো সেটা আমার ইচ্ছে করলো না। কেননা কারণ কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য কোনো কিছুই করছি না। ডিভোর্সের ব্যাপারে কি জানো তুমি? যাদের হয় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। ডিভোর্স হওয়াটা কি কষ্টের সিচুয়েশন। কেউ চায় না ডিভোর্স, কিন্তু কিছু সারকামস্টেন্সেসের জন্য আমি পড়তে পারলাম ঠিক করে, সারকামস্টেন্সেস এর জন্য, এবার ঠিক আছে, হয়ে যায়। অশিক্ষিত আছো বোঝাই যাচ্ছে। ডিভোর্স মেন্টালি আর ফিনান্সিয়ালি কত কষ্ট দেয়। পায়েল, ডিভোর্স কি জিনিস সেটা যদি না বুঝতাম, এবং সেটা ফিনান্সিয়ালির কথা ছেড়ে দাও, মেন্টালি কতখানি কষ্ট দেয় সেটা বুঝি বলেই এখনো পর্যন্ত ঝগড়া করে যাচ্ছি, কেউ ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করিনি। অশিক্ষিত কথাটা তুমি বলেছো তোমার পার্সপেক্টিভে, এই পরিপ্রেক্ষিতে তোমাকে আমি অন্য কিছু বলবো না, বাট এটা শুনে রাখো, জেনে রাখো, পরিস্থিতি এত বিটার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে যেখান থেকে চাইলেই সরে আসা যায়। শুধুমাত্র মেন্টালি সাফার করব দুজনে, সেই কারণের জন্যই এখনো পর্যন্ত রিলেশনটাকে টাইম দিচ্ছি। বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত টাইম দিচ্ছি এবং বুঝি হোয়াট ইজ ডিভোর্স, ডিভোর্সটা কি সেটা ভালো মতন বুঝি। মৌসুমী মজুমদার অনেক ভালোবাসা জানিয়েছে। সুমনা চক্রবর্তী লিখেছে রক্ত মাংস, এটা আবার কি? দুটোরই মাথায় কাজ করছে না, কখন কি বলছে। মালে গোল, এই হরিবোল নাটক বেশি। আচ্ছা, মেধাশ্রী ঠিক বলেছি নামটা? তোমরা শুটকি মাছ খাও? আমরা তো সিলেটি, তাই শুটকি মাছ খুব পছন্দের। আজকে কিন্তু সত্যি কথা
তোমার খাবারগুলো দেখে লোভ লাগলো, আমার সচরাচর খাওয়া দাওয়াতে লোভ নেই, উল্টো হয়ে গেছে। তুমি কোথায় তুমি রান্না করে শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবে তা না, উনি রান্না করে পাঠাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, আমরা শুটকি মাছ খাই। আমার বাপের বাড়ির গোষ্ঠী হলো, মানে আমার ঠাকুরদারা হলো ময়মনসিংহের, আর আমার মায়ের দিক থেকে হচ্ছে বরিশালের। বাবা 23 মিনিট হয়ে গেছে। মায়ের দিক থেকে হচ্ছে বরিশালের। আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার একটুখানি জানতে হবে, বলেছিল, আমার সঠিক মনে নেই, ঠিক আছে। আর উল্টো হয়ে গেছে, রান্না করে কোথায় আমি পাঠাবো। সব কিছু না বলা যায় না, জানো তো, সব কিছু বলা যায় না। তাই এই বিষয়টা, এই অপবাদটা আমি মাথা পেতে নিয়ে নিয়েছি। যে মানুষ বলে না, সে ভিউয়ার্স বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, যারা বলে যে আমি কেন রান্না করে পাঠাই না, এই অপবাদটা আমি মাথায় নিয়ে নিয়েছি। এটার কোনো ক্ল্যারিফিকেশন আমি দেব না। বুঝাতে পারলাম? সুতপা আজকাল ন্যাকামিটা একটু বেশি হচ্ছে। সিরিয়াসলি মল্লিকা ঘোষ কমেন্টটা করেছে। আচ্ছা সুতপা, তুমি খুব মজাদার একটা মানুষ, হাসি খুশি স্বভাবের একটা মেয়ে, অসাধারণ সেন্স অফ হিউমার তোমার। তুমি কুল থাকার চেষ্টা করো, তোমার ওই পার্সোনালিটিটাই বেস্ট লাগে। থ্যাংক ইউ মধুমিতা দি, থ্যাংক ইউ মধুমিতা দি, অনেক ভালোবাসা। এইভাবে হাত শক্ত করে ধরে রেখেছে তোমরা, মধুমিতা দি, মৌসুমি দি, রীতা দি, সুপ্রিয়া দি, নিবেদিতা দি, নাম অনেকের নাম বলবো না, তারা রাগ করবে, ঠিক আছে। প্রচুর মানুষ আমাকে আর কি এমনভাবে শক্ত করে হাত ধরে রেখেছে, তাদের এত অটুট বিশ্বাস আমার উপর, মানে আমার এত ভালো লাগে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে কত মানুষ এই যে ভালোবাসতাম, ভালো ভাবতাম, এই সব সমস্তটা ফেক। এরা তো সরে যায়নি, এরা তো আমাকে আগলে রেখেছে। কিভাবে এরা এখনো বিশ্বাস হারায়নি আমার উপরে? কারণ আমি এখনো বিশ্বাস হারানোর মতন কোনো কাজ করিনি। যারা এই যে এসে বলছে না তোমাকে ভালো ভাবতাম, তারা মোল্ড হয়ে গেছে। আর তাদের ওই ভাঁজ আমি খুলতে চাই না। সময়ের সাথে সাথে তারা নিজেদের ভাঁজ নিজেরাই খুলে নেবে, আর নতুবা দূরে চলে যাবে, কিছু করার নেই আমার। আমি একটা কথা বলেছি, সাফাই আর দেবো না কাউকে। আমি যে ভালো, তোমরা আমাকে ভালো ভাবো, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, আমি আর বলি না, ওটা সম্ভব না। তো মধুমিতা দি, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন বোঝার জন্য। খালি প্রেসার কুকার দেখিয়ে ওর ভিতরে কি আছে দেখায় না, সোনালী দাশগুপ্তা। আরে বাবা রে, ও করবি ঘোষ, কস্তুরি মেথি না কসৌরি মেথি? হ্যাঁ, কসৌরি মেথি, আমি কস্তুরি বলে দিয়েছি। নিজের ঢাক নিজেই পেটায়, মা গো মা। শিউলি রয়, আমি মানুষ পাইনি যে টাকা দিয়ে রেখে দেব আমার হয়ে ঢাক পেটাবে। আমার এখন ফিনান্সিয়ালি অবস্থা খারাপ, ঠিক আছে, সেই কারণের জন্য আমি নিজের ঢাকটা নিজেই পেটাচ্ছি। কোনো আপত্তি আছে? কোনো প্রবলেম আছে? হওয়ার তো কথা না। দাদা সত্যি তোমায় খুব ভালোবাসে দিদি ভাই, আমি জানি। সিনজিতা ডান্স স্টার, জানি। আগে সুতপা ভিডিও না দেখলাম ভালো লাগতো না, মানে আগে সুতপার ভিডিও না দেখলে ভালো লাগতো না, এখন মুখটা দেখলে বিরক্ত লাগে। মানুষ এত নিচে নামতে পারে? আমি এখনো খাটের উপরেই আছি, গীতালি চক্রবর্তী, আমি এখনো খাটের ওপরেই আছি, ঠিক আছে। রাজশ্রী সরকার লিখেছে, তাও তো আসিস দেখতে। আসিস কেন রে তোর বাপ। আবার মিনি মন্ডল লিখেছে, তোর বাপের ঘিরে। আচ্ছা, এই রাজশ্রী সরকার এও কিন্তু আমার হাত ধরে রেখেছে। যাই হোক, আমি এখনো নিচে নামিনি, এখনো আমি খাটের উপরেই আছি। আর এখন যদি বিরক্ত লেগে থাকে তাহলে কি আর বলতে পারি? কাউকে তো বলতে পারি না যে বিরক্ত লাগুক, তারপরেও আমাকে দেখো, আমাকে ভিউজ দাও, এটা তো বলা যায় না। না দিদি, ভিডিওতে তোমার শাশুড়িকে একদিন দেখিও প্লিজ, যদি কোনো প্রবলেম না থাকে। মনা, আমি তো এখন ফ্ল্যাটে আছি, শাশুড়ি মা তো বাড়িতে আছে। আর আমার ভিডিওতে খুব একটা শ্বশুর শাশুড়িকে দেখাই না, কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। জুতি, এই দুটাকে সোজা করা উচিত, এই দুটা বিরাট বজ্জাত। বলো, এই যে একটা কমেন্ট করেছে, একে কি বলা উচিত? এর কমেন্টটা রিমুভ করে দেওয়া উচিত, তাই না? করে দিয়েছি। অসভ্য। শাশুড়ি খাবার পাঠালে যেমন তুমি খুশি হও, ঠিক তেমন তুমিও তো পারো শ্বশুর শাশুড়িকে কিছু রান্না করে পাঠাতে, তারাও খুশি হবে, তারাও তো আশা করে, শুধু অন্যের থেকে খাওয়ার ধান্দা।
শ্বশুর শাশুড়ি অন্য হলো কি করে ধান্দা। বললাম না, এটা আমি মাথা পেতে রেখেছি। ভেরুকে অসহ্য লাগে একদম। তোমার সহ্য করতে হবে না, সুদীপ্ত ঘোষ, তোমাকে সহ্য করতে হবে না, বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমার একটু মানসিক প্রবলেম আছে, ডাক্তার দেখাও। বলো তো তুমি যেই ডাক্তারকে দেখিয়েছো সেই ডাক্তারের নাম্বারটা দিও তো, বুঝতে পেরেছো? এই দেখো, এই একটা মজাদার কমেন্ট। তোমার বয়স 38, আমার মায়ের বয়স 38, আমার বিয়ে হয়েছে 7 বছর, আমার বোনের বিয়ের 1 বছর, তুমি যে এখনো ছোকরি ছোট্ট প্রেমিকা ভাবটা দেখাও। আচ্ছা, তোমার মায়ের বয়স যদি 38 হয়, তোমার বিয়ে হয়েছে 7 বছর, তোমার কত বছরে বিয়ে হয়েছে? তোমার মায়ের কত বছরে বিয়ে হয়েছে? তুমি তোমার মায়ের গর্ভে কত বছরে এসেছো? মানে তোমরা সবাই চাইল্ড ম্যারেজ করেছো। হিসাব মতন 38 বছর বয়সেই একটা মহিলা যদি প্রপার বয়সে বিয়ে করে, মানে সাবালিকা হয়ে ধরো 18 বছর বয়সেই যদি সে বিয়ে করে থাকে, তাহলে 18 বছর ধরো বিয়ের সঙ্গে সঙ্গেই বাচ্চা হয়েছে, তাহলে তার মেয়ের বয়স 18 হবে। এটা একটা সাধারণ হিসাব। 38 বছর যদি হয়, তাহলে 18 বছর বয়সে যদি মহিলার বিয়ে হয়ে থাকে, তাহলে 18 বছর বয়সেই যদি বিয়ের সাথে সাথেই যদি তার গর্ভে সন্তান এসে থাকে, তাকে ভূমিষ্ঠ হতে কমসে কম 1 বছর, অর্থাৎ মায়ের বয়স 19 আর সন্তানের বয়স সবে 1 দিন, ঠিক আছে? এইবার মায়ের বয়স যদি 38 হয়, তাহলে মেয়ের বয়স 17, 19 38, হ্যাঁ মেয়ের বয়স 17, তাহলে মেয়ে বলছে ওর বিয়ের 7 বছর হয়ে গেছে, তার মানে 17, 11 বছর বয়সে তোর বিয়ে হয়ে গেছে। স্নেহা, হ্যাঁ তোর 11 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। তুই তো মানে আমার কি বলবো, হিসাবে আমার বোনের, আমার বাচ্চার বয়সই বলতে পারি, তাই না? 11 বছর বয়সে তোর বিয়ে হয়ে গেছে, এ পসিবল? আর আমি ছোকরি ছোট্ট প্রেমিকা ভাবটা দেখাও, আমার হাসি উঠে। মানে নিজেকে কচি বানানোর চেষ্টা করো সবসময়। তাই বুঝি কচি সাজানোর চেষ্টা করি, তাতে তোমার প্রবলেম কি? তোর প্রবলেম কি? তাতে তোর প্রবলেমটা কি? তুই নিজে মনে হয় তুই নিজে নাবালিকা বয়সে বিয়ে করেছিস, সেটা আগে দেখ। সত্যি তোমার আর তোমার মায়ের খুব অল্প বয়সে পিছন পেকে গিয়েছিল, একদম ঠিক বলেছো। এই মিনি মণ্ডল খুব নোংরা নোংরা কমেন্ট করছে। যারা আমার সাপোর্টে কমেন্ট করছে তাদেরকে নেগেটিভ কমেন্ট করতেই পারে, কিন্তু কি নোংরা কমেন্ট করছে। ছি 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 ছি। ঠিক বলেছে স্নেহা, তোর মায়ের পিছন পেকে গিয়েছিল আর তোরও পিছন পেকে গিয়েছে, সেই কারণে তোর মাও অল্প বয়সে বিয়ে করেছে, তোকেও অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তোর মায়ের বয়স 38, তোর বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেছে। সিরিয়াসলি? মানে পেটের থেকে পড়তে না পড়তে তোর মাও বিয়ে করেছে, তুইও বিয়ে করে নিয়েছিস। তোমার তো পেটের এত প্রবলেম, চিকেনের কালার দেখাচ্ছ, কন্ট্রোভার্সি করার সময় তো খুব বলো বাকিদের। আমার যদি প্রবলেম হয় তখন আমি বলবো, তখন তোমরা বলো, ঠিক আছে? তখন তোমরা বলো যে তোমার তো প্রবলেম হয়, তারপরেও তুমি কেন খাচ্ছ। এই শোনো, এত আর পারছি না। তোর মতো নেগেটিভ পার্সন এই ওয়াইটিতে একটাও নেই। অন্য ব্লগারের থেকে কিছু শিখে আয়। তুই ডোনা রয়, তুই অনেক ব্লগ করেছিস জীবনে, না? তুই অনেক ব্লগ করেছিস। এই এত নেগেটিভ পার্সন সেখানটায় দেখছে, সেই নেগেটিভ পার্সনকে দেখছে আর বিষ উগড়াচ্ছে। তাহলে ভাব কে বেশি নেগেটিভ? আমি বেশি নেগেটিভ না তুই বেশি নেগেটিভ? আমি যদি মনে করি যে না এ নেগেটিভ, একে আমি পয়সা দেবো না, তাহলে একে আমি দেখবো না। পরিষ্কার কথা বলছি, এতে আমার লস হবে আমি জানি, কিন্তু তারপরেও বলছি তুই নেগেটিভ মনে করছিস, তারপরেও আমাকে দেখছিস। এত কিসের দুঃখ রে মনা? কিসের এত জীবনে অপ্রাপ্তির যন্ত্রণা? হ্যাঁ, যে এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও আমাকে দেখছিস তুই। সুতপা কাল থেকে ব্লগে শুধু দেখাবে দুজন দুজনকে চুল ধরে টেনে ছিঁড়ছো, বাসন ছুঁড়ে ফেলছো, লাঠি নিয়ে একজন আরেকজনের পিছনে ছুটছো, না হলে লোকে বুঝতেই পারছে না দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এগুলো মানুষ দেখতে চাইছে, তবে হবে আসল ঝগড়া, সেটা নাটক হবে না, তবে না জমবে। লাভ ইউ মৌসুমিদি, লাভ ইউ। সেটা করতে পারছি না বলেই তো জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দেবো, রান্না করতে করতে হাড়ি তুলে ছুঁড়ে ফেলে দেবো, রান্না ছুঁড়ে ফেলে দেবো, তারপরে না হবে একজন আরেকজনকে মারবো, চুল ধরে টানাটানি করবো, এই খিস্তি কামারি মারবো, তারপরে না। যাই হোক,
লাস্টে মৌসুমীদির কমেন্টটা পড়েই আমি শেষ করলাম ভিডিওটা। এত সুন্দর কমেন্ট দেখে আর ইচ্ছা করছে না কিছু বলি। তো চলো, অলরেডি অনেক বড় হয়ে গেছে, টোটাল ভিডিও অনেক বড় হবে, দেখলে খুব খুশি হব। ঠিক আছে, সবারই তো সীমিত নেট, আবার অনেকের আছে ওয়াইফাই আছে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন আবার পরের দিনে ভিডিও করতে যাব, মানে ব্লগ ভিডিও প্লাস রান্না বান্না করতে যাব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেগেটিভ কমেন্ট করো, কিন্তু নিজের পারিবারিক শিক্ষাটাকে বজায় রেখে তারপরে নেগেটিভ কমেন্ট করো। বিশ্বাস করো, তোমরা এই যে তুই তামারি করে নেগেটিভ কমেন্ট করেছো না, এইগুলোতে না আমাকে বিন্দুমাত্র এফেক্ট পড়ে না। এতে করে তোমাদের মনের যে তিক্ততাটা সেটা আমি বুঝতে পারি, বাট এতে আমার উপরে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। সুতরাং নিজেদের মুখের ভাষাটাকে নষ্ট করো না। তোমাদের বাবা মা যেভাবে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা মানটাকে নিচে নামিও না। আমাকে খারাপ বলতে গিয়ে, আমাকে খারাপ ভালোভাবেও বলা যায়, ভালোভাবেও নেগেটিভ কমেন্ট করা যায়, সেই শিক্ষাটা রপ্ত করো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।